নমস্কার, আমি অস্মিতা। আজকের ক্লাসিকটি সেই মানুষটির লেখা যিনি সারা জীবন আমার, আপনার অথবা আর 5 জন সাধারণ মানুষের সাধারণ জীবনের কথা অত্যন্ত সাবলীলভাবে লিখে গেছেন তার নানান ক্লাসিকের মাধ্যমে। বাংলা সাহিত্যের মহাসিন্ধুতে ডুব দিয়ে তুলে আনার চেষ্টা করব কিছু মণিমুক্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি খুব ভালো লেগে যায় তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কিন্নর দল। পাড়াটায় 6-7 ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থা খারাপ, পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছ থেকে ধার ধর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারোর ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্যে নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় 1 ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল, এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকুরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা। পিসিমার কাছ থেকে মুখ বধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী, শোনা যাচ্ছে যে এমনিভাবেই জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্যে এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে, এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে সে সংবাদ পাড়ার সবাই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন 1 ঘর লোক কেন এত বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজ্জল্যমান সংসার হবে, 2-3 দিন পরেই এটা কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাপ হয় কি ব্যাঙ হয় তার কিচ্ছু ঠিক নাই। তার বিষয়ে দুশ্চিন্তার এখনো কারণ ঘটেনি, তার বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায়গিন্নি, মুখুজ্জি গিন্নি, বোসগিন্নি, চক্রবর্তী গিন্নি প্রভৃতি তো থাকেনি, পাড়ার অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা ও মজলিস হয়ে থাকে এখানে, তা শুনলে নারী জাতির সম্বন্ধে লিখিত নানান সরস প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিত না হবে, তিনি নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে তাতে আলোচিত বিষয়গুলি থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনার ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বোসগিন্নি বলছিলেন, আর বাবু দিচ্ছি তো রোজই, আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভুয়ো 1-8খানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নেই, যা খেগে যা। তাকে পোড়ার মুখে কোনোদিন সুবাক্যি আছে? ও মা, আজ আমার মেয়ে রোজ লেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে বলে কি তাকে মুখ করলো। 24 ছুরি কথা শুনিয়ে দিল মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরা? মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে একথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন।
তার অনুপস্থিত সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানারূপ সমালোচনা করলে। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি 16-17 বছরের কুমারী। তার মায়ের বয়সী মন্টুর মার সম্বন্ধে অমনি বলে বসল, ওহ, সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, অমন লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি। খুঁড়ে খুঁড়ে নমস্কার, বাবারে বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথা, এই জন্য কেউ ওকে বকলো না বা শাসন করলো না, বরং কথাটা সকলে উপভোগই করলো। তারপর কথার স্রোত আরও কতদূর গড়াতো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বউ হঠাৎ করে মনে পড়লো, এরকম ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ, একটা মজার কথা শোনোনি বুঝি? শ্রীপতি যে বিয়ে করেছে। বড়ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্বরে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে? তারপর সকলেই একসঙ্গে নানারূপ প্রশ্ন করতে লাগলো, কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়। কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন ওপরের উন্নতি হবে কেন? কিন্তু তারপরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান হয়ে উঠে বসল। তাদের মনমরা ভাবটা এক মুহূর্তে কেটে গেল। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা ও ঘোটের আভাস এরা পেল রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখ চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বসগিনী বললেন, তাই বলো, নইলে এমনি কথা কিছু নয় শ্রীপতি বিয়ে করলো, এ কি কখনো হয়? কি জাত মেয়েটার? হিন্দু তো? অর্থাৎ তাহলে রগরটা আরও জমে। রায়বউ বললেন, হিন্দুই, মেয়েটা বদ্যির বামুন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যির বামুন। এই অঞ্চলের ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের সামাজিক স্থান। তারা এক প্রকার নিম্নবর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বউয়ের বয়স কত? ওহ, তা অনেক, শুনছি 24-25। সকলে সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুলে বলল, 24-25 বছর? এত বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে? এ আবার কোথাকার ছোট জাত? রাম রাম, ছি। শান্তির মা বললেন, তাহলে মেয়ে আর নয়, মাগি বলো। 5 শশা বাপমা বুঝি ঘরে বীজ রেখেছিল। কি একজন মুখ টিপে হেসে বলল, বিধবা না তো। চক্রবর্তী গিন্নি বললেন, আগের পক্ষের ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাকি সকলে তার সঙ্গে যোগ দিল। হ্যাঁ, এটা একটা নূতন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো। আম চুরি, কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গাঁয়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তার দাদা বৌদিকে নিয়ে শিগগির আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়াগা কখনো দেখেনি, গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক, শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে? মানুষের একটা লজ্জা সরমও তো থাকে। করেই ফেলেছিস না হয় একটা অকাজ, এসব কি খিরিস্টানি কাণ্ড কারখানা? কালে কালে হলো কি? আর সে ধিঙ্গি মাগিটারি বা কি ভরসা যে ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে কোন সাহসেই বা আসবে? শ্রীপতি অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয় এদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একটা নৌকো এসে গ্রামের ঘাটে দুপুরে সময় লাগলো এবং নৌকো থেকে নামলো শ্রীপতি, তার নববিবাহিতা বধূ একটি
ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একটি বড় বিছানার মোট একটা 20 বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অত বেলায় স্নান করছিল তারা তক্ষুনি পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়। অসময়ে এখন এসে তারা রান্নাবান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়, কিন্তু সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুখুজ্জের বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেলেন না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তঃপুরের মধ্যে ঢুকে বললে, ও পিসিমা, ও বৌদিদি, আপনারা আপনাদের বউকে হাত ধরে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছি 2-3 বাড়ির মেয়েরা শাঁখ হাতে, জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলে এনে খানিকটা চক্ষু লজ্জার খাতিরেই, খানিকটা কৌতূহলের বশেই এটা করার চেষ্টা করলো এবং করলো। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলে মেয়েরাও এলো অনেক। শান্তি এলো, কমলা এলো, সরলা এলো। শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির থপথপে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরও বিস্মিত হবার কারণ ওদের ঘটল, কারণ মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে, সর্বোপরি মুখশ্রী। অমন ধরনের মুখ এসব পাড়াগায় কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালা কোলা একটা মোটা মতো মাগি 8 ঘন্টা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখলে এক নম্রমুখী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার যে মনে হয় 16-17 বছরের বালিকা। বিকেলে ওপাড়ার নিতাই মুখুজ্জের বউ ঘাটের পথে চক্রবর্তী গিন্নিকে জিজ্ঞাসা করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলে নাকি? কেমন দেখতে? চক্রবর্তী গিন্নি বললেন, না, দেখতে বেশ ভালোই। চক্রবর্তী গিন্নির সঙ্গে শান্তি ছিল। সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসায় সে কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত সুরে বলে উঠল, চমৎকার খুড়িমা, একবার গিয়ে দেখে আসবেন, সত্যি অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিল না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সূত্রে বলল নাকি সত্যিই বলল। কীরকম ভালো? এবার চক্রবর্তী গিন্নি নিজেই বললেন, না বউ, যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিনরাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো তো দেখতাম চেহারার কত জৌলুস বজায় রাখে। এই বয়সে তো দূরের কথা, তার বিগত যৌবন দিয়েও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারতেন না, চক্রবর্তী গিন্নির সম্বন্ধে শান্তির এ কথা মনে হলো। কিন্তু চুপ করে রইল সে। বিকেলে এপাড়ার ওপাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের যে স্ত্রী আছেন তিনিই বললেন, আর বছর তারকেশ্বর যাওয়ার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটিও এর চেয়ে রূপসী। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমত নেই সভ্যদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলছে। ধরন ধারণ যেন কেমন কেমন, অত সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে না, ঠেলা বুঝবে পাড়া গায়ের। গলায় নেকলেস ঝুলতে আমরাও জানি, বেশ একটু ঠেকারে। পাড়া গায়ের মাটিতে যেন গুমড়ে পা পড়ছে না এমনি ভাব। বামুনের ঘরে বিয়ে হয়েছে ভাবছে যেন কি। তা তো হবেই, বদ্যির বামুনের মেয়ে বামুনের ঘরে এসেছে, ওর 7 পুরুষের সৌভাগ্যী নাকি? নববধূ সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁঝের সঙ্গে বলল, তোমরা কারো ভালো দেখতে পারো না বাপু? কেন ওসব বলবে একজন ভদ্র ঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে।
কোনো ঠেকার নেই, অঙ্কার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতে দেয় না কিছুতেই, কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর খুব সাজগোজ কি করে। সাদাসিধে শাড়ি সেমিজ পরে তো ছিল, তবে খুব ফর্সা কাপড় চোপড়, ময়লা একেবারে দু চোখে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে, আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানি রেখে দিয়েছে। শ্রীপতিদার বাপের জন্মে কখনো অমন সাজানো ঘরদোর বাস করেনি, ভারী ফিটফাট গোছালো বউটি। দিন দুই পরে ডোবার ঘাটে নববধূকে এক রাশ বাসন নিয়ে নামতে দেখল সকলে। চারদিক দিয়ে বনে ঘেরা ঝুপসি আধ অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলোকিত হয়ে উঠল। একথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করল। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা এঁদো জঙ্গলে ভরা পাড়াগাঁয়ে ডোবার ঘাটে সাধারণত কালো কালো আধময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝি এবং বৌদের, ত্রিকালোত্তীর্ণা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাদে খোপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বসে সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোল সুগৌর হাতে বাসন মাজছে। এ দৃশ্যটা খাপ খায় না, সকলের কাছেই এটা খাপছাড়া বলে মনে হলো। প্রৌঢ়ারাও ভেবে দেখল, গত 30-35 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। রায়পাড়ার একটি প্রৌঢ়া বললেন, আহা, বউ তো নয়, যেন পীর্তি মেয়ে, কিন্তু অত রূপ নিয়ে কি ডোবায় বাসন মাজতে আসে? না, ও হাতে কখনো ছাই দিয়ে বাসন মাজা অভ্যেস আছে কি? হাত দেখেই বুঝছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে। ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই, বিকাল নেই, সব সময় দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বললে, বৌদিদি, তোমার ঘরে কাপড় চোপড় মোড়া ওটা কি গো? শ্রীপতির বউ বললে, ওটা এসরাজ। বাজাতে জানো বুঝি? একটুখানি অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার পর্যন্ত করিনি। কেন জানো? গায়ে ঘরে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন শ্রীপতির বাড়ির মধ্যে কে নাকি বেহালা বাজাচ্ছে, চমৎকার মিষ্টি। কোনো ভিখিরি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে কথাটা বললেন। ওই শ্রীপতির বাড়ি থেকে কে একজন বোষ্টম এসে বেহালা বাজাচ্ছে শুনে এলাম। কি চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। দুপুরের মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে এসরাজ না কি বলে, একরকম বেহালার মতন দেখতে। শান্তিদের ওবেলা শুনিয়েছিল। রায়বউ বললেন, ও তাই ওবেলা নাইতে যাবার সময় শুনলাম বটে, সে ভারী চমৎকার বাজনা গো। আমি বলি, বুঝি কোনো ফকির বোষ্টম ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বললেন, ওই জিজ্ঞেস করো না শান্তিকে। শান্তি বলে, সে আর তোমায় কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালে অমন কখনো শুনিনি গো। শুনবে তোমরা? তাহলে এখন বলি বাজাতে, বললেই বাজাবে। শান্তি শ্রীপতির বাড়ি চলে যাবার সময় শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজের বাজনা। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা রইল না। চক্রবর্তী গিন্নি বললেন, আহা, বড় চমৎকার বাজায় তো। সকলেই স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা গিয়েছিল সেরকম নয় মেয়েটি। এসরাজ বাজনার মধ্যে দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায়ই সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই একদিন। পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না ভরা ভেতরে বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল।
পাড়ার সব মেয়ে এসে জুটেছে, শ্রীপতি বাড়ি নেই। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতে হবে, তুমি গাইতে জানো ঠিক, শোনাও না আজকে। বৌদি হেসে বললে, কে বলেছে ঠাকুরজি যে আমি গাইতে জানি? না, ওসব রাখো, গাও না একটা। সকলেই অনুরোধ করলে, বললে, গাও বৌমা, এ পাড়ার মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল গানখানা গাইতে গাইতে। শান্তি একটা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিকে পরাবে বলে। গান গাইবার সময় সে আবার তার গলায় আলগোছে পরিয়ে দিল। সেই জ্যোৎস্নার সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বইয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মার মনে হলো, এই মেয়েটি সেই মীরাবাই, অনেক কাল ধরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গাইয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু একটু বাইরের খবর রাখতেন। যাত্রা একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে, তারপর আর একখানা হিন্দি গান গাইলে বউ। এরা অবশ্যই কিছু বুঝল না, তবে তন্ময় হয়ে শুনল বটে। তারপর একখানা বিহাগ বাংলা গান। এবার সকলে শুয়ে পড়ল, শান্তির চোখ দিয়ে জল গড়তে লাগলো। অনেকে দেখল বইয়েরও চোখ দিয়ে জল পড়ছে। গান গাইতে গাইতে রূপসী গায়িকা একেবারে যেন বাহ্যক জ্ঞান ভুলে গিয়ে গানে তন্ময় হয়ে পড়েছে। সেদিন থেকে সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে করতে বাধ্য হলো সকলে নানা ঘটনায়। পাড়া গায়ে সকলেই বেশ হুঁশিয়ার, এ কথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি এক খুচি চাল কি দুপলা তেলও হয়, তার জন্যে 10 বার তাগাদা করে এদের বাঁধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে কাউকে ফেরায় না। যদি জিনিসটা তার কাছে থাকে, একেবারে সে মুক্ত হস্তে সে বিষয় তাকে দিয়ে দেয়, কিন্তু আদায় করতে জানে না, তাগাদা করতে জানে না। মুখে তার রাগ নেই, হাসি মুখ ছাড়া তার কেউ কখনো গোমরা মুখ দেখেনি। শ্রীপতির বউয়ের আপন পর জ্ঞান নেই, এটাও সবাই দেখল। পাশের বাড়িতে চক্রবর্তীগিন্নি বিধবা, একাদশীর দিন দুপুরে তিনি নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ এক বাটি তেল নিয়ে এসে তার গায়ে মালিশ করতে বসে গেল, যেন তার নিজের ছেলের বউ। চক্রবর্তীগিন্নি একটু অবাক হলেন, পাড়া গায়ে এরকম কেউ করে না, নিজের ছেলের বউই করে না তো অপরের বউ। এসো এসো মা, আমার মা এসো। থাক, তেল মালিশ আবার কেন মা, তোমার ওসব করতে হবে না পাগলি মেয়ে। এই পাগলি মেয়েটি কিন্তু শুনল না, সে জোর করেই বসে গেল তেল মালিশ করতে। মাথার চুল এসে অগোছালোভাবে উড়ে পড়ছে মুখে, অতিরিক্ত গরম ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে। চক্রবর্তীগিন্নি এই সুন্দর মেয়েটির মুখ দেখে চোখ যেন আর অন্যদিকে ফেরাতে পারলেন না। বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞানহারা মেয়েটার ওপর। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বললে, বৌদি, তোমায় কি করে ছেড়ে থাকবো ভাই? মাকে ছেড়ে যেতে যত কষ্ট হচ্ছে, তত হচ্ছে তোমায় ছেড়ে যেতে। এই এক ব্যাপার থেকেই বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের ওপর কী রকম প্রভাব বিস্তার করেছিল। পুজোর সময় এসে পড়েছে। আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে অনেক দিন পর সোনালি রোদের মেলা। বনশিমের ফুলে ফুলে চারদিক ঝোপে ঝোপে নদীর চরে কাশফুলের শোভা দেখার মতন। পাশের গ্রাম সৎরাজিতপুরে বাড়ুজ্যে বাড়ি পুজো হয় প্রতি বছর। এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচরাপাড়ার দলের সঙ্গে। শ্রীপতির বউ গান পাগলা মেয়ে, এ কথাটা এতদিনে এ গায়ের সবাই জেনে গেছে। তার দিন নেই রাত নেই, গান লেগে আছে দুপুরে রাত্রে, রোজ এসরাজ বাজায়। গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলার বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিনরাত লেগে থাকে গান শিখবার জন্যে। একদিন শ্রীপতির বউ তাকে বললে, ভাই শান্তি, এক কাজ করবি, সৎরাজিতপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে, আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না, তারা কি আর অপর গায়ে যাবে যাত্রা শুনতে? অথচ এরা কখনো কিচ্ছু শোনে না। আহা, এদের জন্য যদি আমরা
আমাদের পাড়াতে থিয়েটার করি। শান্তি অবাক। থিয়েটার? তাদের এই গায়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বললে কি করে করবে বৌদি? কি যে বলো তুমি, তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বললে, সেসব বন্দোবস্ত আমি করব এখন, তোকে ভেবে মরতে হবে না। দেখ না কি করি। সপ্তাহখানেক পর শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনি এলো। সঙ্গে 3টি বড় মেয়ে ও 2টি ছোট মেয়ে ও 4-5টি ছেলে। বড় মেয়ে 3টির 16-17 এমনি বয়স হবে। সকলেই ভারী সুন্দরী। ছোট মেয়ে 2টির মধ্যে যেটির বয়স বছর 13 সেটি তত সুবিধের নয়, কিন্তু যেটির বয়স আন্দাজ 10 তাকে দেখে রক্তমাংসের জীব বলে মনে হয় না। মনে হয় যেন মোমের পুতুল। ছেলেদের বয়স 15 বেশি নয় কারোরই। সকলেই সুবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তির মা এবং চক্রবর্তী গিন্নি তখন সেইখানে উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটতে গেল রোয়াক থেকে উঠোনে নেমে। উচ্ছ্বসিত আনন্দের সুরে বলল, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিবু, আয় আয় আয়, সব কেমন আছিস? ওহ, কতদিন দেখিনি তোদের। রমা বলে 16-17 বছরের সুন্দরী মেয়েটি ওর গলা জড়িয়ে ধরে বলল, দিদি কেমন আছিস ভাই? একটু রোগা হয়ে গেছিস দিদি। ওহ, কতদিন যে তোকে দেখিনি। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো আহিরিটোলাতে মিউজিক কম্পিটিশনে ছিলাম, নাম দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলির মুখ, রং, গড়ন শ্রীপতির একদম বইয়ের মতন। রমা তো একেবারে হুবহু ওর মতো দেখতে, কেবল যা কিছু বয়সের তফাৎ। জানা গেল মেয়ে 2টির মধ্যে রমা ও তার ছোট সতী, এবং ছেলেদের মধ্যে 12 বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বইয়ের আপন ভাই বোন। বাকি সবাই কেউ খুড়তুতো, কেউ জারতুতো ভাই বোন। ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করানোর জন্য। পাড়ার সবাই রূপ দেখে অবাক। এসব পাড়া গায়ে অমন চেহারা ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না। 10 বছরের সেই ছেলেটার নাম পিন্টু। সে শান্তির ন্যাওটা হয়ে গেল। সে আবার সাঁতার দেবার নীল রঙের পোশাক এনেছে। সিক্ত নীল পোশাক, সুগৌড় দেহ। যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায়, তখন ঘাট শুদ্ধ মেয়েরা, বোসগিন্নি, মন্টুর মা, মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকেন। রূপ আছে বটে ছেলেটির। শান্তি দস্তুর মতন গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে, আহ শান্তিদি, আসুন না উঠে, ভিজে কাপড় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আসুন বাড়ি যাই। পুজো এসে পড়ল। এ গায়ে কোনো উৎসব নেই পুজোর। গরিবদের গায়ে পুজো কে করবে? দূর থেকে সত্রাজিৎপুরের বাড়ুজ্জে বাড়ির ঢাক শুনেই গায়ের মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গায়ে গিয়ে মেয়েদের পুজো দেখার রীতি না থাকায় অনেকে 10-15 কি 20 বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব, আপদ, আনন্দ এসব নেই এ গায়ে। শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে তোরা থাকিস ঠাকুরছি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষে যে কেমন করে থাকে এমন করে। বোধহয় সেজন্যেই এত উৎসাহের সঙ্গে ওর লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দায় একধারে তক্তপোষ পেতে দাঁড় করিয়ে দিয়েছিল শাড়ি ঝুলিয়ে স্টেজ। শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে। শান্তি বললে, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বললে, তুমি জানো না দিদিকে? শান্তিদি, দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে বলে, নে নে যা, অনেক কাজ বাকি, এখন তো তোর বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে। রমা না থেমে বলল, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেলও পেয়েছে। যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয়, দিদিই তো তার পান্ডা। জানো আমাদের কি নাম দিয়েছে জ্যাঠামশাই? শ্রীপতির বউ বললে, আবার? রমা হেসে থেমে গেল। মহাষ্টমীর দিন আজ, শুধু মেয়েদের আর ছোট ছেলেদের নিয়ে থিয়েটার দেখবে, শুধু মেয়েরাই। সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে। ছোট্ট নাটকটি শ্রীপতির বউয়ের জ্যাঠামশাইয়ের নাকি লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তার প্রাসাদেরই একজন পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনের খেলা করেছে। বড় হয়ে দিগ্বিজয়ের বেরুনোর রাজপুত্র অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নবযৌবনা কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র। খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে। রাজধানীর সবাই তাকে চেনে,
জানে নৃত্যের অমন রূপ দিতে কেউ পারে না। এদিকে ভদ্রকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন। সে সভায় অনুরাধাকে নাচতে গাইতে বলা হলো রাজপুত্রের সামনে, ভাড়া করা নর্তকী হিসেবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটা কথাও বললে না নৃত্যের মধ্যে দিয়ে। সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করল প্রিয়ের উদ্দেশ্যে। তারপর কাউকে কিচ্ছু না বলে দেশ ছেড়ে পরদিন একা কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা, রমা, ভদ্রা ওর সব ভাই বোনেরা মিলে অভিনয় করল। শ্রীপতির বউ বেশভূষায়, রূপে, গলায় দোদুল্যমান জুঁইফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী। রমাও তাই। গানে গানে অনুরাধা তো স্টেজ ভরিয়ে দিল। আর কি অপূর্ব নৃত্যভঙ্গি! সতী, রমা, পিন্টুও কি চমৎকার অভিনয় করলে, আর কি চমৎকার মানিয়েছে ওদের। তারপর বহুকাল পরে পথের ধারে মুমূর্ষু অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা। সে এক বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল। চারদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হলো তখন প্রায় রাত 11টা। গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না। তারা শ্রীপতির বউ ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্রীপতির বউ ও তার ভাই বোনেরা রান্নাঘরে নিয়ে গিয়ে চক্রবর্তী গিন্নি ও শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন। আর ওদের চারদিকে ছড়িয়ে রইল পাড়ার যত মেয়ে। ও পাড়ার নাম গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এখন, তা তো জানতাম না। ও মা, এমন জীবনে তো কখনো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলোও কি সব হীরের টুকরো? যেমন সব চেহারা তেমনি গান। শান্তি তো আর বৌদির পিছু পিছু ঘুরছে, আর চোখ থেকে অভিনয়ের ঘোর তখনও কাটেনি। সেই জুঁইফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনো খুলতে দেয়নি। ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতে পারছে না। চকর্তীগিন্নি বললেন, আর কি গলা আমাদের বৌমার আর রমার! পিন্টু অতটুকু ছেলে, কি চমৎকার করলে! শান্তির মা বললেন, পিন্টু খাচ্ছে না, দেখো সেজো বউ, আর একটু দুধ দিই, ভাত কটা মেখে নাও বাবা, চেঁচিয়ে তো খিদে পেয়ে গিয়েছে। কি চমৎকার মানিয়েছে পিন্টুকে না সেজো বউ, একে ফুটফুটে সুন্দর ছেলে। শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জ হেসে বললে, জ্যাঠামশাই আমাদের বললেন কিন্নর দল, এখন ওই আমাদের নাম। রমা হেসে ঘাড় দুলিয়ে বলল, নিজে যে বললে দিদি, আমি বলতে যাচ্ছিলাম, আমায় তখন ধমক দিলে কেন? তারা বললে, নামটি বেশ, কিন্নর দল, তাই না? আমাদের শ্যামবাজারের পাড়ার কিন্নর দল বলতে সবাই চেনে। রমা বললে, কৃত্রিম গর্বের সঙ্গে, প্রায় এক ডাকে চেনে, হু হু। তারপর এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল। সতী হাসতে হাসতে বললে, বেশ নামটি কিন্নর দল, তাই না? এমন একদল সুশ্রী চেহারা ছেলে মেয়ে, তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা, এমন গানের গলা, এমন হাসি খুশি মিষ্টি স্বভাব, সকলেরই মনোহরণ করবে তার আশ্চর্য কি। মন্টুর মা ভাবলেন, কিন্নর দলই বটে। ওদের খেতে খেতে হাসির গল্প করতে করতে মহা অষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বললে, আসুন, বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন, গল্প করে কাটানো যাক। শ্রীপতির বাড়ি নেই, সত্রাজিৎপুরের বাড়ুজ্যে বাড়ির নিমন্ত্রণে গিয়েছে। আজ রাত্রে যাত্রা দেখে সকালে ফিরবে। সেজন্যই সকলে বললে, তা ভালো, কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে। শান্তি বললে, বৌদি, অনুরাধার সেই গানটা গাও না একবার, আহা, চোখে জল ধরে রাখা যায় না শুনলে। শ্রীপতির বউ গাইলে, রমা এসরাজ বাজালো। তারপর রমা ও তারা একসঙ্গে গাইল। একটি মাত্র 13 পাখি বাঁশগাছের মগডালে কোথায় ডাকতে ডাকতে আরম্ভ করেছে, রাত ফর্সা হয়ে গেল। সে অষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানলে শ্রীপতির বউ কি ধরনের মেয়ে। কেবল তারা জানল না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা, সত্যিকারের আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়াগায়ে বনবাস মাথায় করে নিয়ে এসেছে উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে। যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা সমস্ত ত্যাগ করেছে। তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না, ভূতে পাওয়ার মতন পেয়ে বসে দিন রাত। তাই ওর মুখে গান লেগেই আছে। তাই আজ মহাষ্টমীর দিন
সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে, বলে তুমি কোথাও যেও না বৌদিদি, আমি মরে যাব, এখানে তিষ্ঠতে পারবো না। শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে, বলা মন্দ নয়, এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে, কিছু কিছু বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। শ্রীপতির বউ তো গান বাজনা যদি পেয়েছে আর বড় কিছু একটা চায় না। শান্তির সঙ্গীত শিক্ষা নিয়েই সে সবসময় মহাব্যস্ত। অগ্রহায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো, রমা কি হয়ে হঠাৎ মারা গিয়েছে। শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো। শ্রীপতির বউ খুব কান্নাকাটি করলো। পাড়াশুদ্ধ সবাই চোখের জল ফেলতে ওকে সান্ত্বনা দিতে এলো। শান্তি সবসময় বৌদির কাছে থেকে তাকে আজকাল সামলায়। তাকে একদিন শ্রীপতির বউ বলল, জানিস শান্তি, আমাদের কিন্নর দল ভাঙতে শুরু করেছে, রমাকে দিয়ে আরম্ভ হয়েছে, আমার মন যেন বলছে। শান্তির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, ধমক দিয়ে বলল, থাক থাক, ওসব কী যে বলো বৌদিদি। কিন্তু শ্রীপতির বউয়ের কথাই খাটল। সে ঠিকই বলেছিল, শান্তি ঠাকুরজি কিন্নরের দলে ভাঙন ধরেছে। রমার পর্বে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে। তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এ সংবাদ গ্রামে যখন এলো, শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হওয়ায় সে তখন ছিল মেটিটির বানপুর ও শ্বশুর বাড়িতে। গ্রামের অন্য সবাই শুনল অনাত্মীয়দের মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক এরকম এর আগে কখনো এ গায়ে করতে দেখা যায়নি। রায়গিন্নি, চক্রবর্তীগিন্নি, শান্তির মা, মন্টুর মা সবাই কেঁদে ভাসিয়ে দিল। মেয়েটি কোথা থেকে যে দুদিনের জন্য এসে তাদের গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিল ভাবের পরিবর্তন এনে দিয়েছিল। সে পরিবর্তন যে কতখানি এই সময় গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির দুবেলার আচার, স্নানের ঘাট, শ্রীপতির বউয়ের কথা ছাড়া আর অন্য কথা ছিল না। চক্রবর্তীগিন্নি শোক পেয়েছিল সকলের চেয়ে বেশি। শ্রীপতির বউয়ের কথা উঠলে তিনি চোখে জল রাখতে পারতেন না। বলতেন, দুদিনের জন্য এসে মা আমার কি মায়াই না দেখিয়ে গেল। আমার পেটের মেয়ে অমন কখনো করেনি। আহা, আমার পোড়া কপাল, সে কখনো এ কপালে টেকেনি। মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ, দেবী অংশে অমন মানুষ জন্মায়। নিজের মুখে বলতো হেসে হেসে, আমরা কিন্নরের দল খুড়িমা, শাপভ্রষ্ট কিন্নরই তো ছিল। যেমন রূপ তেমন স্বভাব তেমনি গান, ও কি আর মানুষ মা? কথা বলতে বলতে মন্টুর মা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জড়োবে। পুজোর পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এলে সেসব শুনেছিল। বছর দুই পর একদিনের কথা। গায়ের মধ্যে শ্রীপতির বউয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে। শ্রীপতিও অনেক দিন পরে আবার গ্রামের বাড়িতে যাওয়া আসা করছে শনিবারে কিংবা ছুটি কাটাতে। শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূর নয়, দুখানা বাড়ির পরেই। শান্তি তখন এখানেই ছিল। অনেক রাত্রে সে শুনল শ্রীপতি দাদাদের বাড়িতে কে যেন গান গাইছে। ঘুমের মধ্যেই গানের সুর কানে যেতেই সে ধর্মড় করে বিছানায় উঠে বসল। এ কার গলা? ওর গা শিউরে উঠল। ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল। কখন সে ভুলবে জীবনে এ গান, এ গলা? কোনো দিনও ভুলবে না। সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকের জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানি তো বৌদিদি প্রথম গেয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের সুরের প্রতি মোচড়ে যেন একটি বিষণ্ণ আকাঙ্ক্ষার প্রাণঢালা আত্মনিবেদন। এ কি আর কারো গলায়? ওর কুমারী জীবনের আত্মভরা দিনগুলোর কত অবসর প্রহর যে এই কণ্ঠের সুরে মধুময়। ও পাগলের মতন ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। রাত অনেক। কৃষ্ণ তৃতীয়ার চাঁদ মাথার ওপর ফুটেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাঁশবনের তলা পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে, ঠিক যেন 3 বছর আগেকার সেই মহা অষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন, ও কে গান করছে রে শান্তি? তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শ্রীপতিদের বাড়ি তো কেউ থাকে না, গান গাইবে কে? ওদিকে মন্টুর মা, মণি, বাদর সবাই জেগেছে দেখা গেল। প্রথমটা এরা সবাই ভয় বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল। পরে ব্যাপারটা বোঝা গেল।
শ্রীপতি যখন রাতের ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি সে কলের গান বাজাচ্ছে। ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বলল, আমার এক বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা। মর্মার কমাস আগে এটা রেকর্ড করেছিল। সবাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে বলল আস্তে আস্তে, ছিরুদা, রেকর্ডখানা আর একবার দেবে? পরক্ষণে একটি অতি সুপরিচিত পরম প্রিয় সুললিত কণ্ঠে দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ পাতাল স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনের কি ভুলই যে হয়। অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসেছে। যেন বৌদিদি মরেনি, কিন্নরের দল ভেঙে যায়নি, সব বজায় আছে। ওই তো সামনে আসছে পুজো, মহা অষ্টমীর তাদের থিয়েটার হবে। বৌদিদি গান গাইবে, গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি মুখে বলবে, কেমন শান্তি ঠাকুরজি, কেমন লাগলো? কেমন লাগলো এই পরিবেশনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের গল্পটি আসবে খুব তাড়াতাড়ি।